প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা এবং স্বাগত। আশা করি সবাই ভালো আছো বাবা। যদি শোনা যায় বা দেখা যায়, যদি সব কিছু পরিষ্কার থাকে তাহলে একটু কমেন্টে জানাও, আমরা ক্লাস শুরু করব। হ্যাঁ বাবা, যদি সব কিছু শোনা যায় বা দেখা যায় তাহলে একটু কমেন্টে জানাবে। গত দিনের ক্লাস আসলে দেখা যায়নি, আমি খুবই দুঃখিত। আমি বুঝতে পারছিলাম যে নেটে প্রবলেম হচ্ছিল, আমি ইচ্ছা করে দেখিনি তোমাদের কমেন্ট। হ্যাঁ কারণ আমি কি উত্তর দিতাম বলো। বাবা, যদি শোনা যায় বা দেখা যায় তাহলে একটু কমেন্টে জানাবে তোমরা, ঠিক আছে? বাবা আদাব দিয়েছো, আদাব। সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। বাবা আমার তরফ থেকেও তোমাদের আদাব, নমস্কার এবং সালাম। আসসালামু আলাইকুম। তোমরা একটু বলো যদি শোনা যায় বা দেখা যায়, যদি সব কিছু ক্লিয়ার থাকে তাহলে আমরা ক্লাস শুরু করব। হ্যাঁ ঠিক আছে। আজ ক্লিয়ার স্যার, আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ বাবা। জি ক্লিয়ার আছে স্যার সব। আচ্ছা ঠিক আছে, আচ্ছা পরিষ্কার আছে। তো দেখা যাক, আজকে মনে হয় পারবো আমরা ক্লাস নিতে ভালোভাবে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো নাও আমরা পড়াশোনা শুরু করি। আমরা যেটা পড়ছিলাম বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, তাই না? আমরা পড়ছিলাম বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, তাই না? গত ক্লাসটা একটু তোমাদের ঝামেলা হয়েছে। আশা করছি আজকে আর ঝামেলা হবে না। যদি হয় তাহলে ক্লাস বন্ধ রাখতে হবে, তাই না? বলো, ওভাবে শুনে শুনে হবে না। তো আজকে আমরা পড়া শুরু করি, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, ঠিক আছে? তো আজকে আমরা সন্ধি ঘটিত কিছু অশুদ্ধি দেখে নিব, ঠিক আছে? এগুলো তোমাদের বানানে দেখানো হয়েছে। তো আরেকবার একটু দেখে নাও, কিছু বাক্য দিয়ে দিয়ে দেখবো আমরা, ঠিক আছে? তো আমি কি বলছি যে আজকে আমরা দেখব সন্ধি ঘটিত যে অশুদ্ধিটা, যে আমরা আসলে অপপ্রয়োগ করি, সন্ধিজাত যেগুলো সেগুলা, ঠিক আছে? বানানগুলো ভুল করি, এগুলো একটু আমরা দেখে নেব, ঠিক আছে? তো দেখো, অশুদ্ধ একটা বাক্য লিখি আমরা, ঠিক আছে? খুব ভালোভাবে লক্ষ্য রাখবে। আমি একটা বাক্য লিখলাম যে প্রাতঃকালে তিনি গাত্রোত্থান করলেন, ঠিক আছে? তাহলে প্রাতঃকালে তিনি গাত্রোত্থান করলেন। তো যাই হোক, শব্দগুলোর অর্থ তোমরা জানো কিনা জানি না। তো ভুলটা কোথায়? ভুলটা দেখো এইখানে, ঠিক আছে? ভুলটা এইখানে, এটা বিসর্গ সন্ধিজাত। ভুলটা কি দেখো, জিনিসটা হওয়া উচিত এইরকম, প্রাতঃ যুক্ত কাল, তাই না? তাহলে বিসর্গের পর পর যদি বর্গীয় প্রথম দ্বিতীয় ধ্বনি থাকে অথবা শীষ ধ্বনি যদি থাকে, তাহলে বিসর্গ কিন্তু স্বস্থানে থেকে যায়। তাই আমার এই বানান ঘটিত এই অশুদ্ধিটা এখানে থেকে গিয়েছে। আর এটা তয় থয় যুক্ত, এটা তোমরা জানো, ঠিক আছে? এটাতে তোমাদের অসুবিধা হবে না। তাহলে দেখো, এই একটা শব্দ বানান ভুল দেওয়ার জন্য আমার এখানে দেখো ঠিক হলো না। তাহলে আমাদের এইখানে শুদ্ধটা কি হতো? শুদ্ধটা হতো আমাদের এই রকম, প্রাতঃকালে তিনি গাত্রোত্থান করলেন, তাই না? এই যে এই জাতীয় আরো অনেক আছে, অজস্র আছে, ঠিক আছে? যেমন আমরা যদি আরো লিখি, সে মনোকষ্টে গ্রাম ছাড়িল। লেখা হলো সে মনোকষ্টে গ্রাম ছাড়িল। ভুলটা কোথায় তোমরা বুঝে গিয়েছো?
ভুলটা হচ্ছে এই জায়গাতে, তাই না? কারণ এইটাও দেখো মনোযুক্ত কষ্ট। তাহলে দেখো বিসর্গের পর যদি বর্গীয় প্রথম দ্বিতীয় ধ্বনি অথবা শেষ ধ্বনি যদি থাকে তাহলে বিসর্গ স্বস্থানে থেকে যায়। বুঝতে পেরেছো? আমি আগেই বলেছি তোমাদের এই ঝামেলাগুলো হবে। তাহলে এখানে শুদ্ধ হওয়া উচিত ছিল কি? এগুলো তোমরা পারবে, বহুবার দেখিয়েছি তোমাদের, তাই না? তাহলে আমরা বলতে পারি সে সবচেয়ে বেশি আসে যেটা বানানেও এবং তোমাদের অশুদ্ধিতেও আসে যেটা সবচেয়ে বেশি, দেখো কি বিড়াল প্রবন্ধে ছিল কিন্তু, তাই না? ওই যে ইতিমধ্যে আর ইতোমধ্যে, আমার মনে হয় তোমরা পারবে এটা। তাহলে আমরা যদি লিখি এরকম, ইতিমধ্যে সে এসে পড়েছে, ধরো লিখলাম। আমি এই বাক্যগুলো যে দেবে তা না, তোমার ভুল এই যে এই জিনিসগুলো দিয়ে দিয়ে দিবে, বুঝছো? বারবারই বলছি এই জিনিসগুলো দিয়ে কিন্তু ভুল দেবে তোমাদের। তাহলে দেখো এইখানে আমাদের ছিল কিন্তু এইরকম, তাই না? ইতো যুক্ত মধ্যে। তাহলে সন্ধিতে আমরা দেখো বানানে গিয়ে যেটা দেখেছিলাম যে বিসর্গের পর যদি বর্গীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ধ্বনি অথবা হজ বরল যদি থাকে তাহলে বিসর্গটা কিন্তু ওকার হয় আর ওকারটা কিন্তু পূর্ববর্তী ধ্বনির সাথে যুক্ত হয়, তাই না? এটা দেখেছিলাম। তাহলে ইতিমধ্যে হবে না, আমাদের হবে কিন্তু ইতোমধ্যে, তাই না? তাহলে এর শুদ্ধ রূপটা কি হতো? শুদ্ধ রূপটা হতো ইতোমধ্যে সে এসে পড়েছে। আমি বারবারই বলেছি যে এই অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ আসলে একক কোনো বিষয় না, সামগ্রিক একটা বিষয়। এর মধ্যে সব কিছুই থাকবে বাংলা ব্যাকরণ ঘটিত, বুঝতে পেরেছো জিনিসপত্র? তো আমার মনে বুঝতে পারছো যে কিভাবে আসবে আসলে এই বাক্যটাই যে দেবে তোমাকে তা না, এই জাতীয় ভুলগুলো দিয়ে অন্য বাক্য দিয়ে দিতে পারে তোমাদের। তো এই জিনিসগুলোকে তোমাদের একটু লক্ষ্য রাখতে হবে, বুঝতে পেরেছো? এরকম আরও অনেক আছে, এরকম আরও অনেক আছে, তোমাদের এগুলো কিন্তু বানানে দেখিয়েছি, তাই না? তারও সবচেয়ে আরও 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 খুব বেশি আসে, খুব বেশি আসে। এরকম যে একটা বাক্য আমরা আরেকটু দেখে নিই, আরেকটা, ঠিক আছে? আমরা যদি লিখি এখানে, তোমরা পারবে, তোমরা শিখেছো। আমরা লিখলাম এরকম খুব সহজেই, লিখলাম উপরোক্ত বাক্যটি অশুদ্ধ, তাই না? তাহলে ভুলটা কোথায়? এটাও সন্ধি ঘটিত, তোমরা বুঝতেই পারছো যে আসলে উপরোক্ত বলে কোনো কথা হয় না, হয় কিন্তু এই রকম উপরি যুক্ত উক্ত। আমি তোমাদের বহুবার দেখিয়েছি। তাহলে রস্বই দীর্ঘের পর যদি রস্বই দীর্ঘ ভিন্ন অন্য স্বর থাকে তাহলে রস্বই দীর্ঘই জ হয়। জটা সাধারণত আমরা ফলারূপে বসাই, এখানে ফলারূপে না বসে জটায় পূর্ণবর্ণ বসে। তাহলে এই জিনিসটা কি হয়? এই জ বসে গেল, এই রস্বইর পরিবর্তে জটা বসে গেল, আর রটায় সংক্ষিপ্ত রূপে চলে গেল আর রস্বইয়ের সঙ্গে যুক্ত হলো, তাই উপরযুক্ত। তাই এটা লিখতে হবে আমাদের উপরযুক্ত, অথবা আমি আলাদা আলাদা শব্দে উপরি উক্ত লিখতে পারি। বুঝতে পেরেছো? আমি দুইভাবে করতে পারি এটা। কিভাবে করতে পারি দেখো, আমরা এভাবে করতে পারি যে উপরি আলাদা আলাদা শব্দে উক্ত অথবা উপরযুক্ত বাক্যটি অশুদ্ধ। এই জিনিসগুলো কিন্তু তোমাদের শেখানো হয়েছে এবং আমার মনে হয় তোমরা পারবে, অসুবিধা হবে না। তুমি যদি উপরিউক্ত মানে লিখতে চাও তাহলে আলাদা আলাদা শব্দে লিখতে হবে, যদি সন্ধি করে লেখো তাহলে উপরযুক্ত লিখতে হবে। আমার মনে হয় এটা লেখাটা বেশি ভালো হবে। তো এটা যে ভুল হবে তা কিন্তু না, আমার মনে হয় তোমরা পারবে। তাহলে সন্ধি ঘটিতে আরও অনেক কিছু দেখেছি যে অত্যন্ত অনেক সময় ব্যবহার করি, তাই না? তো এই জিনিসগুলো আমরা ব্যবহার করব না, ঠিক আছে? তো তাহলে সন্ধি ঘটিত জিনিসগুলো একটু দেখে রেখো, বানানে যেগুলো দেখানো হয়েছিল সন্ধিগুলো আরেকবার দেখে নিবে, তাহলে আমাদের মনে হয় আর ভুল হবে না, ঠিক আছে? তো তো এইরকম সন্ধি ঘটিত আরও দু একটা জিনিস আমি তোমাদের পরে দেখাবো না, এখনই দেখাবো। আচ্ছা, দেখানো যেতে পারে, ঠিক আছে?
ওইখানে শব্দ ধরে ধরে কয়েকটা জিনিস দেখায়, হ্যাঁ। পরবর্তীতে আমরা আর কয়েকটা জিনিস একটু দেখে নিই, ঠিক আছে। দেখো আমরা কোনগুলো দেখেছি, আমরা দেখেছি কিন্তু তোমাদের মনে পড়ে যে বাহুল্য দোষ, ঠিক আছে, এটা দেখেছিলাম, ঠিক আছে। তারপরে আমরা দেখলাম হচ্ছে দেখো পদঘটিত বিশেষণ বিশেষণের একটা ঝামেলা হয় আমাদের। আর আরেকটা ঝামেলা দেখলাম আমরা লিঙ্গ ঘটিত, তাই না, অর্থাৎ পুরুষ ও স্ত্রীবাচক এই সমস্যা হয় আমাদের, ঠিক আছে। তারপরে আমরা দেখেছি প্রত্যয় ঘটিত অশুদ্ধি, তাই না, সন্ধি ঘটিত। দেখো এই রকম জিনিসগুলো একটু মনে রেখো, এই জাতীয় বাক্যগুলো কিন্তু দেয় আমাদের। তো এখন আমরা সমাস ঘটিত কিছু অশুদ্ধি আমরা দেখে নেব, ঠিক আছে। কি বলছি, সমাস ঘটিত কিছু অশুদ্ধি আমরা দেখে নেব, ঠিক আছে। সমাস ঘটিত কিছু অশুদ্ধি দেখে নেব বলছি। খুব আসে, খুব আসে, খুব আসে, কি আসে দেখো, বলা হয় আকণ্ঠ, ঠিক আছে, পর্যন্ত ভোজনে তার স্বাস্থ্যহানি, লিখলাম স্বাস্থ্যহানি ঘটে, তাই না। প্রায় লিখি আকণ্ঠ পর্যন্ত, আকণ্ঠ পর্যন্ত। তাহলে ভুলটা কোথায়, এটা সমাস ঘটিত ভুল। কেন ভুল দেখো, আমরা অব্যয়ভাব সমাস পড়েছি পর্যন্ত অর্থে। তা আমরা পর্যন্ত অর্থে অব্যয়ভাব সমাস তোমাদের মনে পড়ে, যখনই তোমরা বলেছো যে পর্যন্ত অর্থ অব্যয়ভাব সমাস তোমরা পড়েছো, এবং পর্যন্ত অর্থে অব্যয়ভাব সমাসে অব্যয়টা বসে আ, এবং ব্যাস বাক্যে লিখতে হয় পর্যন্ত, তাই না, বলো। তাহলে ব্যাস বাক্যে লিখতে হয় কিন্তু পর্যন্তই। তাহলে দেখো আমরা যখন বলছি, এগুলো জানো তোমরা, কণ্ঠ পর্যন্ত, তখনই এই পর্যন্তটা কোন অব্যয় আসবে, আতে রূপ নেবে, তাহলে আকণ্ঠ। তাহলে দেখো কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ, তাই না। তাহলে এখানে যখন আমি আকণ্ঠ লিখছি তখনই কিন্তু এই আটাই আমাকে পর্যন্ত অর্থ দিয়ে দিচ্ছে, তাই না। তাহলে দিলে তারপরে আবার পর্যন্ত দেওয়া কি উচিত হবে আমাদের, মনে হয় না, তাই না। তাই আকণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে, ভুলটা আমার এখানে। যদি আমি আকণ্ঠ দিই, এই যদি দিই তাহলে পর্যন্ত দেব না, আর যদি পর্যন্ত দিই তাহলে দেব না, ঠিক আছে। তাহলে দুইভাবে আমরা করতে পারি। কিভাবে করতে পারি, যে কণ্ঠ পর্যন্ত ভোজনে তার স্বাস্থ্যহানি ঘটে, অথবা আকণ্ঠ ভোজনে তার স্বাস্থ্যহানি ঘটে। বুঝতে পেরেছো, এটা সমস্যা মানে সমাস ঘটিত অশুদ্ধি কিন্তু, ঠিক আছে। এরকম আমরা বেশ কিছু ব্যবহার করি। তাহলে শুদ্ধ রূপটা আমি দুইভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি, আমরা লিখতে পারি আকণ্ঠ, অথবা আমরা লিখতে পারি কণ্ঠ পর্যন্ত, কণ্ঠ পর্যন্ত ভোজনে তার স্বাস্থ্যহানি ঘটে। বুঝতে পেরেছ। তাহলে আকণ্ঠ পর্যন্ত আমরা দিব না, আমরা দিব কি, হয় আকণ্ঠ নতুবা কণ্ঠ পর্যন্ত। তো এইভাবে না যে কোনো একটা আমরা ব্যবহার করব, তাই না। আবার ভুলগুলো কি কি দেখো, আরও কিছু ভুল দেওয়া যেতে পারে এখানে। কি কি দেখো, ধরো আমরা বললাম বৃক্ষটি সমূল সহ, ঠিক আছে, বৃক্ষটি সমূল সহ উৎপাদিত হইয়াছে, কথার কথা, উৎপাদিত হইয়াছে। আজকে কি দেখা যাচ্ছে না ঝামেলা হচ্ছে, নড়াচড়া নাই যে। ও এই লাল কালিটা একটু দেখো, বোঝা যাচ্ছে না, আমার কলমের কালি শেষ হয়েছে। বৃক্ষটি সমূল সহ উৎপাদিত হইয়াছে, অল্প অল্প দেখা যাচ্ছে। আচ্ছা যাই হোক, একটু কষ্ট করে দেখো, দাঁড়াও আমি কলমটা চেঞ্জ করে ফেলি, ঠিক আছে। বাবা তাহলে দেখো আমাদের ভুলটা কোথায়, ভুলটা কিন্তু এই যে এই জায়গাটায়, সমূল সহ উৎপাদিত হইয়াছে। তো সমূল সহ, তো দেখো সহার্থক বহুব্রীহি যেটা, যদিও আমরা সহার্থক বহুব্রীহি বলে ভাগ করি না, কিন্তু সাথে অর্থে বহুব্রীহির একটা ভাগ, তাই না। যেমন এইখানে দেখো যে মূলের সহিত কি হবে, সমূল, লজ্জার সহিত সলজ্জ, জলের সহিত সজল, তাই না, বা স্ত্রীর সহিত সস্ত্রীক।
তাহলে দেখো এই সহ সহিত, ঠিক আছে, এই শব্দগুলো থাকলেই কিন্তু তার পরিবর্তে স বসে। আমরা এরকম পড়েছি কিন্তু, তাই না, সমাসে গিয়ে। তাহলে যখন তুমি মূলের সহিত সমূল, সমূল কথাটা বললে, এই স বললে পরে আর সহ বা সহিত কথাটা প্রয়োজন নাই কিন্তু, তাই না? তাই এখানে সমূল সহ কথাটা কিন্তু ভুল, এটা ঠিক না। তাহলে আমাদের বলা উচিত কি, যে মূল সহ অথবা সমূলে, তাই না? আমি দুইভাবে করতে পারি। এগুলো দেখো সমাস ঘটিত কিন্তু অশুদ্ধি, হ্যাঁ, এরকম আসবে কিন্তু, এরকম আসতে পারে আমাদের। তাহলে শুদ্ধ রূপটা কি হতো? শুদ্ধ রূপটা হতো, যাদের সমাজ সম্বন্ধে ধারণা আছে, যারা ক্লাসগুলো করেছো তাদের ক্ষেত্রে বলছি, তোমাদের অসুবিধা হবে না। যারা ক্লাস করেনি তাদের অসুবিধা হবে কিন্তু, বুঝতে পেরেছো? এই জিনিসগুলো কিন্তু আসে। তাহলে আমরা এখানে লিখতে পারি এরকম, বৃক্ষটি সমূলে অথবা মূলসহ উৎপাটিত হইয়াছে। বৃক্ষটি সমূলে অথবা মূলসহ উৎপাটিত হইয়াছে, তাই না? এরপরে আরেকটা বাক্য আমরা আরও অজস্র বাক্য লিখতে পারি, এরকম অনেক আছে, হ্যাঁ, অনেক বাক্যই আছে। যেমন আমরা যদি বলি দেখো এরকম, লিখলাম যে সংবাদপত্র না পড়লে জ্ঞান বৃদ্ধি হবে না, কথার কথা, যে সংবাদপত্র না পড়লে জ্ঞান বৃদ্ধি হবে না। এখানে কি তোমরা ভুল খুঁজে পাচ্ছ? দেখো তো ভুল খুঁজে পাও কিনা, একটু দেখো তো ভুল খুঁজে পাও কিনা, একটু ভাবো যে সংবাদপত্র না পড়লে জ্ঞান বৃদ্ধি হবে না। আমার মনে হয় তোমরা পেয়েছো, কারো কারো কষ্ট হতে পারে। আমি এই জায়গাটায় বলি, একটা জিনিস মাথায় রাখবে, সমাজসাধিত শব্দ সবসময় কিন্তু একযোগে থাকবে, পূর্বপদ এবং পরপদ একযোগে থাকবে। যদি একযোগে না রাখো তাহলে মাঝে হাইপেন ব্যবহার করতে পারো, কিন্তু আলাদা আলাদা রাখতে পারো না, এটা অন্যায়। সমাজসাধিত পদ সবসময় একসাথেই থাকবে, বুঝতে পেরেছো? যেমন দ্বন্দ্ব সমাসে কিন্তু আমরা মাঝে হাইফেন ব্যবহার করি, হাইফেন দেওয়ার অর্থ কিন্তু কোনো ইয়ে নাই, ঠিক আছে? তো এই যে সংবাদপত্র, এটা কিন্তু তুমি আলাদা আলাদা লিখতে পারো না। আমরা হরহামেশাই লিখি এবং অজস্র লিখি, বুঝতে পেরেছো? খুব খুব প্রচলিত ভুল একটা এটা। তাহলে ষষ্ঠী তৎপুরুষ সমাস, সংবাদপত্র, তাহলে সংবাদপত্র আলাদা আলাদা কিন্তু দেয়া যায় না, বুঝতে পেরেছো? যেমন আবেদনপত্র আমরা আলাদা আলাদা দিই, এগুলো দিতে পারি না, কিন্তু একসাথে দেওয়া উচিত। তাহলে এখানে শুদ্ধ জিনিসটা কি হতো? শুদ্ধ জিনিসটা হতো সংবাদপত্র, একসাথে দিতে হবে, ঠিক আছে? এই জাতীয় জিনিসগুলোও কিন্তু লক্ষ্য রাখবে, ঠিক আছে? তাহলে দেখো সংবাদপত্র না পড়লে জ্ঞান বৃদ্ধি হবে না, তাহলে এই যে মাঝে যে ফাঁকাটা দিয়েছো, আলাদা আলাদা শব্দ করেছো, এটা করাটাই উচিত না, বুঝতে পেরেছো? এটা করাই যাবে না, ঠিক আছে? এটাও কিন্তু সমাজসাধিত, মানে সমাজঘটিত অশুদ্ধি, হ্যাঁ। কারণ সমাজসাধিত পদ, সমাজবদ্ধ পদ সবসময় কিন্তু এক পদে থাকবে, একটা পদেই থাকবে, বুঝতে পেরেছো? আলাদা আলাদা আমরা লিখতে পারবো না। আরও কিছু যদি আমরা দেখি, দেখো আমরা লিখছি এরকম, ধরো অসহায় হয়ে পড়লো, তাই না, বা অসহায় লিখলাম, মাহারা বালকটি অসহায়, বা মাহারা বালকটি অসহায় হয়ে পড়লো। এই জিনিসটা একটু লক্ষ্য রাখো, ভুলটা কোথায়? ভুলটা এইখানে, যে এই যে দেখো মা হারা, এই জায়গাটাই ভুল। কারণ তোমরা জানো যে মাতা থাকলে মাতৃ, পিতা থাকলে পিতৃ, ভ্রাতা থাকলে ভ্রাতৃ, এই শব্দগুলো প্রচলন আছে। তাহলে মাতা হারিয়েছে যার, বা মা হারিয়েছে যার, তাকে বলা হয় মাতৃহারা। তাই মা হারা না, হবে মাতৃহারা, তাই না? তাহলে দেখো এই যে এই ভুলগুলোও কিন্তু থাকতে পারে, হ্যাঁ। মানে সমাজগঠিত ভুলগুলো কেমন হবে আমি তোমাকে জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি, এই জিনিসগুলো মনে রেখে তুমি দেখবার চেষ্টা করবে। তাহলে মা হারা না, হবে কি মাতৃহারা, মাতৃহারা, মাতৃহারা বালকটি অসহায় হয়ে পড়ল, ঠিক আছে তো? তাহলে দেখো মা হারিয়েছে যার, মাতৃহারা, মা হারা না, সেক্ষেত্রে হবে মাতৃহারা। মাতা থাকলে মাতৃ, পিতা থাকলে পিতৃ, ভ্রাতা থাকলে ভাতৃ, এই জাতীয় জিনিসগুলো কিন্তু আমরা দেখেছি, তাই না, বলো? আমাদের অসুবিধা হওয়ার কথা না, এবং এগুলা কিন্তু আমরা পারবো, তাই না? আবার
দেখো আমরা যদি বলি তোমাকে যে এই বাক্য দেবে তা কিন্তু বলা মুশকিল, তোমাকে কোন বাক্য দেবে সেটা প্রশ্নকর্তা ভালো জানবে, কিন্তু এই জাতীয় ভুলগুলো দিয়ে বাক্যগুলো দিতে পারে। দেখো এরকম আরও লিখতে পারি, দেখো বিস্ময়সূচক চিহ্ন কিন্তু দিয়েছে এটা, বুঝছো? এই অর্ধরাত্রিতে তুমি এখনো জেগে আছো। তাহলে দেখো ভুলটা কোথায়, এই যে এই জায়গাটায় ভুল। কিন্তু কেন ভুল? যে অর্ধ শব্দ থাকলে, ঠিক আছে, পরপদে থাকলে সেটা পুরো পদে আসে। যেমন পথের অর্ধ অর্ধপথ, তাই না বলো? রুটির অর্ধ অর্ধ রুটি। তাহলে রাত্রির অর্ধ অর্ধরাত্র। ভুলটা কোথায়? অর্ধ, এটা সন্ধিতেও নিতে পারো, অর্ধ ও রাত্রি হবে অর্ধরাত্র, সেক্ষেত্রে রাত্র রাত্রি না। তাহলে এই জায়গাটায় হবে অর্ধরাত্রে তুমি এখনো জেগে আছো, তাহলে রাত্রি না। ঠিক সেরকম আরও কিছু শব্দ আছে তোমাদের দেখাচ্ছি, এই জায়গাটা কি হবে। তাহলে এই জিনিসগুলো সম্বন্ধে একটু ধারণা থাকতে হবে তোমাদের। তাহলে এই অর্ধ, এই জায়গাটায় হবে রাত্রে, অর্থাৎ অর্ধ ও রাত্র, মানে রাত্রি হবে অর্ধরাত্র। তাই অর্ধ যখন এক জায়গায় করবে তখন অর্ধরাত্রি দিতে পারো না, কিন্তু এই অর্ধরাত্রে। ঠিক সেরকম দেখো আরও কিছু জিনিস দেখায় তোমাকে, যেমন দ্বন্দ্ব সমাসে যদি দেখায় যে অহ ও নিশা বা নিশি, তখন এই বিসর্গটা কি র হয়, রটা রেপ আকারে পরের বর্ণে চলে যায় সন্ধিতে। আর অহ ও নিশা, অহ মানে দিন আর নিশা মানে রাত্রি, তাহলে অহ ও নিশা হয়ে যায় অহর্নিশ। দেখো এটা কিন্তু সন্ধিতেও নিতে পারো, সমাসেও নিতে পারো। আবার তুমি বলতে পারো অহ ও রাত্রি হয়ে যায় কিন্তু অহরাত্র, সেই ক্ষেত্রে আর রাত্রি হয় না। তাই এই যে অহরাত্র অহর্নিশ এই জিনিসগুলো কিন্তু একটু ভেবে রেখো, যদি এই জিনিসগুলো একটু ভেবে রাখবে, বুঝতে পেরেছো? যেমন এই এই দুটো দ্বন্দ্ব সমাসে যাবে, কিন্তু এইটা কিন্তু যাবে না, বুঝতে পেরেছো? এটা অন্য সমাসে যাবে। তাহলে দেখো এই যে এভাবে দিতে পারে অহর্নিশি তুমি এত উৎপাত করো কেন, তাই না বলো? তাহলে অহর্নিশি দিলেই ভুল, বুঝতে পেরেছো? দিতে হবে কিন্তু অহর্নিশ, ঠিক আছে তো? কিন্তু অহ ও নিশা বা নিশি হবে অহর্নিশ, নিশাটাই দেয় বেশি, বুঝতে পেরেছো? আর অহ ও রাত্রি হবে অহরাত্র, বুঝতে পেরেছো? এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখবে, ঠিক আছে? এখানে রাত্রি দিলে ভুল, এখানে নিশি দিলে ভুল, ঠিক আছে? এই জিনিসগুলো একটু দেখে রাখবে। ঠিক সেই রকম এই ভুলটা, ঠিক আছে? আমার মনে হয় তোমরা পারবে। তো সবচেয়ে বেশি আসে ওই যে পর্যন্ত, তাই না? আবার ওই যে ওই যে দেখো সমূল সহ, ঠিক আছে? এই জিনিসগুলো দেয় অনেক সময়। আমার মনে হয় তোমরা পারবে এগুলা। তাহলে সমাস ঘটিত যে সমস্যাগুলো আমার মনে হয় তোমরা পারবে, যেহেতু সমাস তোমরা বিস্তারিত পড়েছো এবং বিস্তারিত পড়িয়েছি বলে আমারও মনে হয়, ঠিক আছে? তো এখন আমরা একটু দেখে নেব বাক্যের পদক্রমজনিত ভুল। যদিও এর আগে কিছু কিছু আলোচনা করা হয়েছে, কিন্তু কিছু কিছু বাক্য খুব আসে বাক্যের পদক্রমজনিত ভুল। তো আমরা জানি যে আসক্তি কি, আমরা এটা পড়ে এসেছি, তাই না? যে পদগুলো যেখানে বসবে সেখানে বসানো উচিত, অর্থাৎ সুশৃঙ্খল পদবিন্যাসই হচ্ছে আসক্তি। যদি এটার ভুল করি, ব্যত্যয় ঘটায়, তাহলে আমাদের মনোভাব প্রকাশ বাধাগ্রস্ত হয়। তো এই জাতীয় কিন্তু কিছু ভুল আমাদের দিতে পারে। তাহলে বাক্যের পদক্রমজনিত কিছু ভুল আমাদের দেখে রাখতে হবে। এবং প্রচলিত যেগুলো ভুল আমরা খুব বলে থাকি, এগুলো সবসময় লক্ষ্য রাখবে, যেগুলো লোকের মুখে মুখে চলছে, আমরা অহরহ ভুল করছি, ঠিক সেই জাতীয় জিনিসগুলো বেশি দেয়, বুঝতে পেরেছো? সেই জাতীয় জিনিসগুলো বেশি দেয়। যেমন তোমরা হাসি, তোমাদের হাসি পাবে, দেখো হাসি পাবে কি, এটা দেখো পদক্রমজনিত ভুল, তাই না? এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়, ভুলটা কোথায়? আমরা বুঝতে পেরেছি নিশ্চয়, এবং এটা তোমাদের জানা যে এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়, তাই না? খুব দেখি কিন্তু, বা এখানে ফটোস্ট্যাট করা হয়। তো যাই হোক, ওইটা অন্য ভুল, বানান ঘটিত ভুল।
আর এখানে দেখো পদক্রম ঘটিত ভুল, কারণ যেই পদ যেখানে বসবে সেখানে আমরা বসাইনি। কারণ তোমরা লক্ষ্য রাখো তো, গরুর মধ্যে কোনো ভেজাল থাকে? গরুর মধ্যে মনে হয় কোনো ভেজাল নাই, তাই না বলো? তাহলে ভেজালগুলো থাকে কিন্তু দুধে এসে, তাই না? আমরা অনেক সময় দেখো ওই যে যেমন আহ্বান গল্পে বললো না, ওমা, যে বললো যে ঘুঁটি গোয়ালিনী দেয় মন্দ না, তখন ওমা ওর দুধ অর্ধেক জল, তাই না? এরকম বললো কথাগুলো। তাহলে দেখো গরু সবই খাঁটি, গরুর মধ্যে কোনো ভেজাল নাই, তাই ভেজালটা কিন্তু এসে দুধে। তাই এই খাঁটি শব্দের প্রয়োগটা হওয়া উচিত ছিল এখানে, তাই না? তাহলে বলা উচিত ছিল কি, এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়, তাই না বলো? গরু তো সবই খাঁটি। ঠিক আছে, খুব আসে কিন্তু বাক্যগুলো, এই জাতীয় বাক্য খুবই আসে, আমার মনে হয় তোমরা পারবে। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, এখানে গরুর, ঠিক আছে, খাঁটি দুধ ধরো পাওয়া যায়। ঠিক আছে, তো আবার আমরা আরো আরো কিছু যদি দেখি, দেখো হন বা হউন যাই দাও না কেন, উনও দিতে পারো তুমি। তো তোমার ঈশ্বর সহায় হন, এখানে ভুলটা কোথায়? ঈশ্বর তো তোমার একার না, তাই না? ঈশ্বর সবার, তাই না? সর্বজনীন। তাহলে এখানে বলা উচিত ছিল কি, ঈশ্বর তোমার সহায় হন, তাই না? কিন্তু আমরা বলে ফেলি অনেক সময় কি, তোমার ঈশ্বর সহায় হন। তো ঈশ্বর তোমার একার না তো, ঈশ্বর সবারই। তাহলে এখানে বলা উচিত কি, ঈশ্বর তোমার সহায় হন, তাই না? দেখো এখানে বলা উচিত ছিল ঈশ্বর তোমার সহায় হন। ঠিক আছে না? মজার জিনিস আরেকটা দেখো, প্রায় বলতে শুনি, মাইকিং করা হয় অনেক সময়, কি বলা হয় যে এখানে বা আজ বা অমুক জায়গায়, এরকম আমরা অনেক সময় বলি। ঠিক আছে, আচ্ছা দিই, এখানেই দিই। ধরো হাট বসেছে, লিখলাম এখানে বিরাট গরু ছাগলের হাট বসেছে, তাই না? বলা হলো এখানে বিরাট গরু ছাগলের হাট বসেছে, ভুলটা কোথায়? আমার মনে হয় তোমরা বের করে ফেলেছো। এখানে বিরাট গরু ছাগলের হাট বসেছে, তো বাবা এই গরু ছাগল যে আকৃতির হয় সে আকৃতিরই হয়, গরু ছাগলের বিরাট টিরাট নাই। বিরাটটা হবে কোথায় যায়? হাটে গিয়ে, তাই না? তাই এখানে বিরাট গরু ছাগলের হাট না, এখানে গরু ছাগলের বিরাট হাট, তাই না? তাহলে দেখো সবসময় লক্ষ্য রাখবে যে এগুলো পদক্রম ঘটিত ভুল। তাহলে এখানে শুদ্ধটা কি হতো? খুব আসে, কিন্তু আসে না তা না, খুব আসে। তাহলে আমাদের লেখা উচিত ছিল এখানে গরু ছাগলের বিরাট হাট, তাই না বলো? হাটটা হবে বিরাট, কিন্তু গরু ছাগল যে আকৃতির সে আকৃতিরই থাকে, তাই বিরাট গরু ছাগল না, হাটটা বিরাট। তাহলে এই জাতীয় ভুলগুলো কিন্তু দিতে পারে। ঠিক আছে, এরকম আরও অনেক অনেক দিতে পারে, আরও অনেক ধরনের ভুল আছে। তোমরা এই পদক্রমজনিত ভুলগুলো, যেগুলো প্রচলিত ভুল, একটু দেখে রাখবে, এবং এগুলো কিন্তু অনেক সময় আসে। এখন তোমাদের কয়েকটা শব্দ ধরে ধরে একটু দেখাবো, কয়েকটা শব্দ ধরে ধরে দেখাবো, খুব মনোযোগের সহিত লক্ষ্য রাখবে। আমি একটু দ্রুত বলছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা? ইঞ্জেকশন দেয় গরু তো হতে পারে, তোমরা অন্যদিকে চলে গেলে। আচ্ছা যাই হোক, তোমাদের যা খুশি তোমরা করতে পারো। আমি এখন কয়েকটা শব্দ একটু তোমাদের দেখাই, ঠিক আছে? তোমরা একটু দেখে রাখো, কাজে লাগতে পারে। কারণ অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ কিন্তু কয়েক মাস ধরে ক্লাস নেওয়া যায়। আবার আজকে কিন্তু অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগের এই ক্লাসটা আজকে শেষ করে দিব তোমাদের, তাই একটু লক্ষ্য রেখো কয়েকটা শব্দ। ঠিক আছে, ইদানিং কালে, ঠিক আছে, তৎকালীন সময়ে। বলছি ইদানিং কালে, তৎকালীন সময়ে
বা এভাবে বলতে পারো, সময়কালে। আমরা বহু ব্যবহার করে থাকি, কিন্তু এগুলো সবই ভুল, এগুলো তোমরা জানো। যেমন ইদানিং দিয়ে দেখায়, যদি দেখো, ঠিক আছে, আমি এটাই লিখলাম। তোমার যে কোনো বাক্য তোমাকে দিতে পারে। ইদানিংকালে খুব শীত পড়েছে, বা ইদানিংকালে মানে দুর্নীতি বেড়ে গেছে, যাই কিছু বলি না কেন, তাহলে এখানে তোমাকে আগে লক্ষ্য রাখতে হবে যে ইদানিং মানে কি। বুঝতে পেরেছো? ইদানিং মানেই কিন্তু এই সময়ে। বুঝতে পেরেছো? তাহলে ইদানিং মানে যদি এই সময়ে হয়, তাহলে কালে মানেও তো সময়। এগুলা কিন্তু দেখো বহু বচন ঘটিত ভুল তোমরা ধরতে পারো। বুঝতে পেরেছো? একই শব্দের দ্বিত্ব প্রয়োগ, একই মিনিংয়ের। বুঝতে পেরেছো? শব্দের অর্থগুলো কিন্তু একই অর্থ দেয়, তাই এই এই ভুলগুলো করা উচিত না। তাহলে এইখানে দেখো, হয় তুমি ইদানিং দিবে, নতুবা কালে দিবে, তাই না বলো? তাহলে দেখো, তুমি এইখানে লিখছো ইদানিং কালে, তার মানে এই সময়ে, সময়ে, কাল মানেও তো সময়। তাহলে এই সময়ে, সময়ে খুব শীত পড়েছে, তাই? বা ইদানিং কালে দুর্নীতি খুব বেড়ে গেছে, তাহলে কি এই সময়ে, সময়ে দুর্নীতি খুব বেড়ে গেছে, এরকম বলতে চাচ্ছ? এগুলো তো ভুল, তাই না? তাহলে যদি ইদানিং দাও, তাহলে কালে দিবে না, আর কালে দিলে ইদানিং দেবে না। তাই আমার বলা উচিত ছিল ইদানিং খুব শীত পড়েছে, বা ইদানিং দুর্নীতি বেড়ে গেছে। ঠিক আছে? তাই এই ইদানিং কালে ব্যবহার করা যাবে না। আবার দেখো ভুলগুলো কি, তোমরা নিজেরা কিন্তু শুদ্ধ করে নেবে। এই যে তৎকালীন, কাল মানেই তো সময়, আর তৎ মানে সেই, তাহলে সেই সময়, তার সাথে আবার তুমি সময় ব্যবহার করছো। যেমন একটা বাক্য তোমাকে লিখে দেখাই, আমি কিন্তু এগুলো শুদ্ধ করছি না, তোমরা করবে। আমি লিখলাম, যেহেতু ত দিয়েছি, তো ওকার দাও, এখানে ওকার দিতে পারবে তোমরা, ওকার দিয়ে নিও। তৎকালীন সময়ে টাকায় 4 সের ঘৃত পাওয়া যাইতো। তো যেহেতু যেহেতু লিখেছি, তাই ঘি লিখেছি, আর ঘৃত লিখলাম না। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, কখন আমরা টাকায় 4 সের ঘি আর 8 সের সরিষার তেল পেতাম? আমরা, মনে হয় তোমরা চাষার দুঃখ প্রবন্ধ পড়েছো, এবং কোন সময় তোমাদের মনে আছে? পারবে লিখতে? ইউরোপীয় মহাযুদ্ধের 50 বছর পরের ঘটনা বলা হচ্ছিল। তো যাই হোক, তাই তৎকালীন সময়ে টাকায় 4 সের ঘি পাওয়া যেত, কথার কথা। তাহলে তৎকালীন মানে কি? সেই সময়ে, আবার সময়ে, তাহলে সেই সময়ে, সময়ে টাকায়। তাহলে দেখো এই ভুলগুলো কিন্তু করা যাবে না। তাহলে দেখো, এই যে তৎকালীন দিলে আর সময় ব্যবহার করা যাবে না, আর সময় মানেই কাল, তাহলে সময়কালে এটাও ব্যবহার করা যাবে না। বুঝতে পেরেছো? যেমন আমরা অনেক সময় এরকম লিখে থাকি যে এই সময়কালের মধ্যেই কাজটি করবে। দেখো, অনেককে বলতে শুনি যে এই সময়কালের মধ্যেই কাজটি করবে, কথার কথা। তাহলে দেখো কি কাজ করেছে, এখানে সময় দিয়েছে, আবার কাল দিয়েছে, তো একই অর্থবোধক তো। তাহলে এইগুলো একই অর্থবোধক শব্দ, বুঝতে পেরেছো? এবং এগুলো প্রত্যেকটাতে আমরা দ্বিত্ব করে ফেলেছি। আসলে এই জিনিসগুলো করা যাবে না। তাই ইদানিং কাল হয় না, হয় ইদানিং। তৎকালীন সময় হয় না, হয় তৎকালীন। আবার দেখো, সময়কালে হয় না, সময়ে অথবা কালে। ঠিক আছে? তাহলে আমি এখানে লিখতাম এই সময়ের মধ্যে কাজটি করবে, অথবা এই কালের মধ্যেই কাজটি করবে, অথবা দেখো সেই সময়ে টাকায়, অথবা তৎকালীন সময়, তৎকালীন টাকায়। ঠিক আছে? তাই তৎকালীন সময় আর ব্যবহার করব না, আবার ইদানিং কালে ব্যবহার করব না, হয় ইদানিং অথবা কালে। ঠিক আছে তো? তাহলে এই জিনিসগুলো লক্ষ্য রেখো। এই সময়, ঠিক আছে, ইদানিং শব্দের অর্থ এই সময়, তৎকালীন শব্দের অর্থ সেই সময়। ঠিক আছে? তাই পরে আবার কাল আর সময় জুড়ে দেওয়া আসলে অনর্থক, এগুলো না দেওয়াটা বেটার হবে। ঠিক আছে? এই জাতীয় কিছু শব্দ ধরে ধরে দেখবো, এগুলো দিয়ে অনেক বাক্য দিতে পারে তোমাদের, ভিন্ন ধরনের বাক্য দিতে পারে। ঠিক আছে? এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখবে, না হলে কিন্তু তোমাদের সমস্যা হতে পারে। ঠিক আছে? আবার এই জাতীয় কিছু জিনিস তোমাদের দেখায়, এগুলো তোমরা জানো, অথচ
দেখো, যদি 100 জন মানুষ কথা বলে তাহলে আমার মনে হয় 80%, এবং তা আমার মনে হয় তার চেয়েও বেশি মানুষ এই 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 কথাটা বলে। কি বলে? ভালোভাবে লক্ষ্য রাখবে। শুধুমাত্র, কেবলমাত্র। বলে না যে শুধুমাত্র তুমিই কাজটি করবে, বা শুধুমাত্র একবার বলো, জীবনেও বলবে না। ঠিক আছে? কেন বলবে না? যে তুমি ভুল তো এখানে করে ফেলেছো, তাই না? বলো। তাহলে এইখানে আমরা দেখছি, দেখো, শুধু বা মাত্র বা কেবল একই অর্থবোধক শব্দ, একই অর্থ দেয়, এদের অর্থ একই। তাই যে কোনো একটার ব্যবহার করতে হবে। তাই আমি কখনো বলতে পারি না যে শুধুমাত্র একবার বলো, বা শুধুমাত্র তুমিই কাজটি করো, বা কেবলমাত্র সেই করবে। ঠিক আছে? তাই কেবলমাত্র বা শুধুমাত্র আমরা বলতে পারি না। আমাদের বলতে হবে হয় শুধু অথবা মাত্র, হয় কেবল নতুবা মাত্র। তাই কেবলমাত্র শব্দগুলো ভুল। তাই এই জায়গাগুলোতে সবসময় সচেতন থাকবে, যে কোনো একটা ব্যবহার করবে। কেবল করলে মাত্র না, ঠিক আছে? শুধু করলে মাত্র না। তাই শুধু মাত্র না, কেবল মাত্র না, হয় শুধু নতুবা মাত্র নতুবা কেবল। তাই শুধুমাত্র শব্দটা ভুল। এই ভুলগুলো কিন্তু তোমাদের দেবে, আমার মনে হয় তোমরা পারবে। এবং এগুলো অশুদ্ধ প্রয়োগ কিন্তু। শুধুমাত্র, দেখো একই মিনিং। শুধু মানে কি? শুধু মানেই দেখো মাত্র, মাত্র মানেই কেবল। ঠিক আছে না? তাহলে শুধুমাত্র কেন বলছো, কেবলমাত্র কেন বলছো? এটা তো বলতে পারো না। শুধুমাত্র বলতে পারো না, কেবলমাত্র বলতে পারো না। তাই এই শব্দগুলো দিয়ে যে কোনো একটা বাক্য তোমাদের দিতে পারে। তাই শুধুমাত্র, কেবলমাত্র না, হয় শুধু নতুবা কেবল নতুবা মাত্র। ঠিক আছে? আমার মনে হয় এগুলো তোমাদের জানা, এবং তোমাদের ভুল হবে না, এবং এগুলো তোমরা পারবে। ঠিক একই রকম, একই রকম যে কোনো বাক্য দিতে পারে। তাহলে হয় শুধু ব্যবহার করবে, নতুবা মাত্র, নতুবা কেবল, কিন্তু শুধুমাত্র একসাথে না, কেবলমাত্র একসাথে না। ঠিক আছে তো? হুম। আবার তোমরা জানো যে কি, এই যে অশ্রু জল, একই রকম, তাই না? এটাও তো ভুল। আমি বলেছি কয়েকটা শব্দ, যে শব্দগুলো দিয়ে খুব বেশি দেওয়া হয়েছে, এরকম কয়েকটা শব্দ তোমাদের দেখাবো। তাহলে দেখো, অনেককেই আমরা অশ্রু জল ফেলতে দেখি, তাই না? কিন্তু, এবং বলতে শোনা যায়। তাহলে অশ্রু আর জল যে একই জিনিস, এই জিনিসটা অনেকেই জানে না, বিধায় তাদের আবার অশ্রু জল পরবর্তীতে পরীক্ষায় গিয়ে পড়ে, তাই না? তাহলে অশ্রুও যা জলতা, এটা তোমরা জানো যে আমাদের একটা কবিতায় একটা ব্যবহার ছিল। তো এটা ভুল ব্যবহার বলতে পারি না। ঠিক আছে? ওইগুলোকে বলা হয় আর্শ প্রয়োগ। অনেক সময় কবি সাহিত্যিকগণ জেনে শুনে কিন্তু এই জাতীয় শব্দ ব্যবহার করেন। ওনারা করবেন, কিন্তু আমরা করতে পারবো না। সাধু চলিতের মিশ্রণ রবীন্দ্রনাথ ঠাকুর বহু করেছেন, বুঝতে পেরেছো? বা অনেক দেখো সাহিত্যিকই করেছেন, কিন্তু আমরা করতে পারবো না। আমরা করলে ভুল ধরা হবে। ঠিক আছে তো? তাই অশ্রু, অশ্রু মানেই চোখের জল। ঠিক আছে? তাই পরবর্তীতে জল ব্যবহার করার প্রয়োজন নাই, তাই না? বলো। যে ওই যে দুঃখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল, সেই ফুল আমাদেরই প্রাণ, এগুলো তোমাদের বলেছি, তোমরা জানো এগুলো। ঠিক আছে? তাহলে আমরা যদি একটা অশুদ্ধ বাক্য দিয়ে দিই এখানে এইরকম ভাবে, সরি, ধরো এভাবে লিখলাম, ধরো এই বাক্য দিয়ে দিলাম যে কপল ভিজিয়া গেল অশ্রু জলে। না, কপল ভিজিয়া গেল অশ্রু জলে না, কপল ভিজিয়া গেল চোখের জলে বা অশ্রুতে, তাই না? তাহলে কপল ভিজিয়া গেল অশ্রু জলে না, কপল ভিজিয়া গেল চোখের জলে। আমি কয়েকটা শব্দ খুব ঝামেলা করে যে শব্দগুলো, এই শব্দগুলো নিয়েই কিন্তু কথা বলছি। তাহলে এই জায়গাটাই আমাদের ভুল। হয় আমাদের ব্যবহার করতে হবে অশ্রু, নতুবা চোখের জল। ঠিক আছে তো? কিন্তু অশ্রু জল আমরা ব্যবহার করতে পারবো না। ঠিক সেরকম আরও কিছু শব্দ দেখো। আমি কিন্তু এগুলো শুদ্ধ করে দিচ্ছি না, কিন্তু মুখে বলছি, তোমরা ঠিক করে নেবে। ঠিক আছে? আয়ত্তাধীন, একটাই শব্দ লিখেছি কিন্তু, হ্যাঁ? আয়ত্তাধীন। এবার তোমরা বলো তো, আয়ত্ত শব্দের অর্থ কি? আয়ত্ত শব্দের অর্থই কিন্তু অধীন, কিন্তু এটা আমাদের না জানা থাকাতে আমরা আয়ত্তাধীন ব্যবহার করি, এবং এই ভুলটার শিকার আমরা হই অনেকেই। যেমন বিষয়টি আমার আয়ত্তাধীন নয়, আমরা প্রায় বলে থাকি। আমরা প্রায় বলে থাকি, দেখো একটা অশুদ্ধ বাক্য লিখে দিলাম তোমাকে। আমরা প্রায় বলে থাকি এরকম, ধরো, বিষয়টি আমার
সরি, তাহলে এখানে দেখো আয়ত্ত মানেই কিন্তু অধীন, বারবার বলছি আয়ত্ত মানেই অধীন, তাই আয়ত্তাধীন কথাটা শুদ্ধ না। বিষয়টি আমার আয়ত্ত নয় অথবা বিষয়টি আমার অধীন নয়, কিন্তু আয়ত্তাধীন নয় এটা আমরা বলতে পারি না, এটা অবশ্যই আমরা বলতে পারি না, এটা সবসময় লক্ষ্য রাখবে। তাহলে এখানে আমাদের লেখা উচিত কি, দুইভাবে আমরা লিখতে পারি, যে বিষয়টি আমার, সরি এখানে দেব না, আয়ত্ত নয় অথবা অধীন নয়। এবং এগুলো প্রচলিত ভুল, কিন্তু এই প্রচলিত ভুলগুলোই বেশি দেয়, কিন্তু যেগুলো হরহামেশাই আমরা বলে থাকি এগুলো সবসময় লক্ষ্য রাখবে। তাহলে বিষয়টি আমার আয়ত্তাধীন নয় এটা বলা যাবে না, বিষয়টি আমার আয়ত্ত নয় অথবা অধীন নয়, কেননা আয়ত্ত মানেও অধীন, তাই আয়ত্ত লিখলে অধীন লিখবো না, আর অধীন লিখলে আয়ত্ত লিখবো না। বুঝতে পেরেছো? তাই একসাথে আয়ত্তাধীন কখনোই করবো না আমরা। এই শব্দগুলো খুব ভালোভাবে লক্ষ্য রেখো, এগুলো দেখে তো আসার সমূহ সম্ভাবনা আছে। ঠিক আছে, এরকম বেশ কিছু শব্দ কিন্তু দেখবে। আবার আমরা অনেক ক্ষেত্রেই আশ্চর্য হই, তো তোমরা আশ্চর্য হয়েও না, কি হবে, আশ্চর্যান্বিত হবে। কি বললাম? তোমরা আশ্চর্য হবে না, হবে কি, আশ্চর্যান্বিত। অনেক ক্ষেত্রে আমরা আশ্চর্য হই, তাই না, আশ্চর্য, অনেক ক্ষেত্রে কিন্তু হই আশ্চর্য। তা আশ্চর্য শব্দটা যে ভুল তা কিন্তু বলছি না, কিন্তু এটা কিন্তু ওই যে বললাম আমরা বাচ্যজনিত ভুল। ঠিক আছে, কারণ আশ্চর্য শব্দের অর্থই কিন্তু বিস্ময়কর, কিন্তু আমরা বিস্মিত অর্থে প্রায় আশ্চর্য হয়ে থাকি, কিন্তু এটা হওয়া যাবে না, হতে হবে আশ্চর্যান্বিত। তাই আমি আশ্চর্য হলাম, আমি আশ্চর্য হলাম, বাক্যটা অশুদ্ধ, আমাদের লিখতে হতো কি বা আমাদের বলতে হতো কি, আমি আশ্চর্যান্বিত হলাম। তাহলে আমাদের বলা উচিত ছিল আমি আশ্চর্যযুক্ত উন্নীত, আশ্চর্যান্বিত, এটা সবসময় লক্ষ্য রাখবে। আমি আশ্চর্যান্বিত হলাম, আশ্চর্য হলাম না, কারণ আমরা বিস্মিত অর্থে ব্যবহার করছি, বিস্ময়কর অর্থে নয়। তাই আমি আশ্চর্যান্বিত হলাম, কখনো আশ্চর্য হলাম না। তাই আশ্চর্য শব্দটা যে ভুল তা কিন্তু না, আমরা ভুলভাবে প্রয়োগ করি, এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখবে। ঠিক সেরকম ওই যে অপমান আমি দেখিয়েছি, আমি আবারও বলছি যে অপমান হলাম না, অপমানিত হলাম, এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখবে। যদি লক্ষ্য না রাখো তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে। আর আরেকটা জিনিস বলি, দেখো একটু লক্ষ্য রেখো, সবসময় লক্ষ্য রাখবে এই পদক্ষেপ নিতে হবে সাবধানে, সবসময় পদক্ষেপ সাবধানে নেবে, না হলে কিন্তু পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তাহলে আগে লক্ষ্য রাখতে হবে পদক্ষেপ শব্দটার অর্থ কী। তাহলে এই পদক্ষেপ শব্দটার অর্থ হচ্ছে পা ফেলা, পা ফেলা। কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই পদক্ষেপ নিয়ে ফেলি, কি অর্থে, ব্যবস্থা অর্থে পদক্ষেপ নিয়ে ফেলি, তাই না। যেমন তিনি, ঠিক আছে, দুর্নীতি দমনে নিয়েছেন, লিখলাম তিনি দুর্নীতি দমনে পদক্ষেপ নিয়েছেন, তাহলে তিনি দুর্নীতি দমনে পা ফেলেছেন, তুমি তাই বোঝাতে চাচ্ছ নাকি ব্যবস্থা অর্থে? তাহলে ব্যবস্থা অর্থে ব্যবহার করতে গেলে তোমাকে ব্যবস্থায় ব্যবহার করা লাগবে, পা ফেলা অর্থে তুমি পদক্ষেপের ব্যবহার করতে হবে, তোমাকে শব্দগুলোর অর্থ আগে জানতে হবে, তো যেখানে সেখানে যেটা সেটা ব্যবহার করা যাবে না। তাহলে তিনি দুর্নীতি দমনে পা ফেলেছেন, আমরা এই অর্থে বলি, এটা বলি, তাহলে এটা অবশ্যই ভুল। পদক্ষেপ শব্দটা ভুল না, কিন্তু ভুলভাবে আমরা প্রয়োগ করেছি। তাহলে এই জায়গাটায় আমাদের হওয়া উচিত ছিল যে তিনি দুর্নীতি দমনে ব্যবস্থা নিয়েছেন। তাই পদক্ষেপ নেয় না, ব্যবস্থা নেয়। ঠিক আছে,
বুঝতে পেরেছো? এই যে এই ভুলগুলো কিন্তু খুব মারাত্মক ভুল, ঠিক আছে? তো এই ভুলগুলো একটু লক্ষ্য রাখবে। তাই সত্যি পদক্ষেপ ফেলার সময় সত্যি সাবধানে কিন্তু পদক্ষেপ ফেলবে, না হলে হবে না। আবার দেখো মজার একটা বিষয় কি, আমরা একত্রে গমন করি, তাই না? প্রায় আমরা একত্রে গমন করি। একত্রে গমন করা যাবে না, কেননা একত্রে শব্দটার অর্থ আগে জানতে হবে, ঠিক আছে? একত্রে না, আমরা বলি একত্রে যাওয়া, একত্রে গমন করা, একত্রে করা, এরকম প্রায় ব্যবহার করি। কিন্তু একত্রে কেউ গমন করে না, একত্রে কেউ যায় না, একত্রে কেউ কোনো কাজ করে না। কারণ না, এই রকম শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, তাই জিনিসটা আমাদের মনে গেঁথে গেছে। শব্দটা কখনো একত্রে না, হবে একত্র, অর্থাৎ সহযোগে। তাই একত্রে যাও এটা ভুল, বলতে হবে একত্র গমন করো। তাহলে একত্রে বলে কোনো শব্দ নাই, শব্দ হবে কি একত্র, একত্রে না। মনে থাকবে কি বললাম, লক্ষ্য রাখবে। একত্রে কখনো তোমরা ব্যবহার করবে না, করবে কি একত্র। তাই একত্রে গমন করলো বা একত্রে গেল বা একত্রে করলো এটা না, একত্র। একত্র একারটা দিও না বাবা, বুঝতে পেরেছো? একার কখনোই দেবে না, ঠিক আছে? আবার আরেকটা দেখো সাংঘাতিক ভুল কেমন, ঠিক আছে? এটা কিন্তু ভুল, এটা শুদ্ধ। আবার দেখো আমরা অনেক সময় বলি কি এত দ্বারা, কি সাংঘাতিক ভুল তোমরা জানো? এবং বলা হয় কি এত দ্বারা সকলে, দেখো নোটিশগুলো, এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কতগুলো ভুল জানো তুমি? এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তাহলে দেখো ভুলগুলো কোথায় কোথায়, আমি এক এক করে বলি। অবগতি মানে কি? অবগতি শব্দটার অর্থ কি? আবার বলছো তুমি জানানো যাচ্ছে যে, তাহলে অবগতি আবার জানানো যাচ্ছে, মানে জানানো যাচ্ছে যে, তাই না? এবং তার মধ্যে আবার এই বানানটা আমরা ভুল করি। তাহলে এখানে আগে লক্ষ্য রাখো, এই যে এত, এই এত হচ্ছে পরিমাণবাচক বিশেষণ কিন্তু। যেমন এতটুকু তারে ঘরে এনেছিনু, বা এতগুলা বা এতগুলো, তাই না? তাহলে এত কিন্তু পরিমাণবাচক, কিন্তু আমরা এখানে ব্যবহার করছি কিন্তু কি অর্থে? এই দ্বারা বা ইহা অর্থে ব্যবহার করছি। তাহলে ইহা অর্থে কিন্তু হবে শব্দটা এতৎ। এগুলা তোমাদের জানা আছে কিনা? এতৎ। তাহলে এইবার যদি এর সঙ্গে দ্বারা দাও, তাহলে সন্ধি করো। তাহলে ত বা দ এর পর যদি বর্গীয় ধ্বনি থাকে, তাহলে ত বা দটা দতে পরিণত হয়। মানে ত বা দ এর পর যদি দ থাকে, তাহলে ত বা দ দয়ে পরিণত হয়, তাই না? এগুলো কিন্তু তোমরা জানো, সন্ধিতে পড়ে এসেছো। তাহলে দেখো এ ত, এটা দ হলো, এই দ এর সঙ্গে যুক্ত হলো, ব ফলা হলো, আকার রা, এত দ্বারা। অর্থাৎ ইহার মাধ্যমে বা ইহা দ্বারা বা এটি দ্বারা, তাহলে আমরা তো সেই অর্থে ব্যবহার করি। তাহলে এত দ্বারা কখনো এইটা না, বানানটা হবে এইটা, ঠিক আছে? দয়ে দ। তাহলে এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অবগতির জন্য, তাহলে অবগতি কি? অবগতি মানেই তো কি জানা, আবার জানানো যাচ্ছে যে, তাহলে এত দ্বারা সকলকে অবগত করা যাচ্ছে যে, বা এত দ্বারা সকলকে জানানো যাচ্ছে যে, এরকম বলা উচিত। এবং বানানটা কিন্তু হবে এইরকম, বুঝতে পেরেছো? তাহলে এই ভুলগুলো কিন্তু লক্ষ্য রাখবে, ঠিক আছে? তাই তোমরা যে নোটিশগুলো দেয়, নোটিশগুলো একটু পড়ে দেখো কি লেখা থাকে। লেখা থাকে কিন্তু এইরকমই, যে এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, না, এত দ্বারা বানানটা অনেক সময় ভুল থাকে, এত দ্বারা, ঠিক আছে? তো আর মনে হয় তোমাদের মনে থাকবে, এবং আমার মনে হয় তোমাদের আর ভুল হবে না এবং তোমরা পারবে, ঠিক আছে? আবার দেখো যে কোনো কাজ করতে আমরা দীর্ঘসূত্রিতা করে ফেলি, তাই না? দীর্ঘ, এটা দীর্ঘও লিখেছি। যে কোনো কাজ করতে আমরা দীর্ঘসূত্রিতা করে ফেলি, তাই তো? কিন্তু এই দীর্ঘসূত্রিতা, এই যে বানানটা আমরা লিখছি, এই লিখতে লিখতে এবং এই শুনতে শুনতে আমরা যে অভ্যস্ত হয়ে গিয়েছি, কিন্তু এই ভুলটা আর চালানো যায় না। তাই এই ভুলেরও দীর্ঘসূত্রিতা আর কতদিন চলবে আমি জানি না। তাহলে একটা বাক্য লিখলাম, এই ভুলের
দীর্ঘ, সরি এটা সূত্রিতা লিখছি, সূত্রিতা আর কতদিন, স্পেস দিও, চলবে। ধরো এটা একটা অপপ্রয়োগ। কেন? দীর্ঘসূত্রিতা না, এখানে রস্বইটা আসবে না, হবে সূত্রতা। তাই দীর্ঘসূত্রিতা বলে শব্দ না, শব্দ হচ্ছে দীর্ঘসূত্রতা। তাই আমরা বলতে পারি যে এই ভুলের দীর্ঘসূত্রতা আর কতদিন চলবে, একে থামানো উচিত আমাদের, তাই না? তাহলে সবই ঠিক ছিল, খালি এই জায়গাটাই ভুল ছিল। কি হতো কিন্তু? দীর্ঘসূত্রতা, দীর্ঘসূত্রতা, দীর্ঘসূত্রিতা না, দীর্ঘসূত্রতা। আমার মনে হয় তোমাদের মনে থাকবে। ঠিক আছে, এই শব্দগুলো আমরা ভুল শুনে শুনে অভ্যস্ত, বুঝতে পেরেছো? তাই এই ভুলগুলো কিন্তু আমরা আর করব না, আমার মনে হয় তোমাদের মনে থাকবে। আবার কি দেখো, আমরা কি করি? আমরা বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, তাই না? তাই তো, বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। বিদেহী আত্মা, ধরো বাক্য লিখলাম, আমরা তার, দেখো আগে, আমরা তার বিদেহী, বাবা হ লিখেছি, আত্মার মাগফিরাত ধরো কামনা করি। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি না, বিদেহী না, আসলে হওয়া উচিত কি জানো? বিদেহ, বিদেহ। এই বিদেহ মানে কিন্তু অশরীরী। তাহলে আমরা তার অশরীরী আত্মার মাগফিরাত কামনা করি। অনেক সময় এই বিদেহের সাথে আবার আমরা দীর্ঘই যুক্ত করে একে বিশেষণ করার চেষ্টা করি, এবং এই প্রবণতা আমাদের অনেকের মধ্যেই আছে। তাই আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি না, আমরা তার বিদেহ আত্মার মাগফিরাত কামনা করি, কারণ এটাই বিশেষণ। তাই এই প্রত্যয় যোগে আবার বিশেষণ করার প্রয়োজন নাই। তাহলে ভুলটা ছিল এই জায়গাটায়, বিদেহী না, হবে কি? বিদেহ, বিদেহ। আমরা তার বিদেহ আত্মার, বিদেহ আত্মার, বিদেহী না। এবং এগুলো দেখো প্রচলিত ভুল, এই প্রচলিত ভুল থেকেই কিন্তু দেবে বেশি। আমরা তার বিদেহ আত্মা, তোমরা জানো, অনেকেই জানো, আবার অনেকেই ভুল করো, বুঝতে পেরেছো? আবার দেখো, আমি অনেক সময় স্বাগতম জানাই, তাই না? এবং এমন জানাই যে সুস্বাগতম জানাই দিই, তাই না? কি জানাই আমরা? সুস্বাগতম জানাই, সুস্বাগতম জানাই। কিন্তু এই সুস্বাগতম কাউকে তোমরা জানাবে না বাবা, সুস্বাগতম জানাবে না, ঠিক আছে? যদি শব্দটার উৎপত্তি জানো তাহলে কিন্তু তোমরা জানাবে না। কেন জানাবে না? ভালোভাবে লক্ষ্য রাখো, এতটুকু অংশ সুযুক্ত আগত হয়, কিন্তু দেখো সন্ধি, রস্ব দীর্ঘর পর রস্ব দীর্ঘ ভিন্ন অন্য স্বরধ্বনি থাকলে সেটা ব হয়, বটা ফলারূপে বসে, তাই হয় স্বাগত। তো এখানে তো দিয়েই দিয়েছে উপসর্গ, তাই না? তার আবার সু বসাচ্ছ কেন তুমি? এই সু তো এখানে বসবেই না। আর হওয়া উচিত স্বাগত, স্বাগতম না। আমিও বহু জায়গায় স্বাগতম বলি, কেন বলি? যে স্বাগত বলবো, ওইটাই তো আবার ভুল ধরবে, তাই না? বলো, এটাও তো মুশকিল একটা। তো ওই মুশকিলেই বলা লাগে অনেক সময়, অ্যাকচুয়ালি হওয়া উচিত স্বাগত। তারপরে যদি তম ব্যবহার করোই, তার আগে সুটা দিও না কখনো, বুঝতে পেরেছো? এটা তো সন্ধিজাত একটা শব্দ, তাই হবে কিন্তু স্বাগত। কিন্তু সুস্বাগত বলে বা সুস্বাগতম বলে আসলে মানুষকে অতিরিক্ত ঝামেলায় ফেলার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ঠিক সেরকম আমরা বলি না, তার সুস্বাস্থ্য কামনা করি। আরে বাবা, এই যে সুস্বাস্থ্য, এটাও ভুল। কারণ স্বাস্থ্য শব্দের মিনিং যদি জানো, যে শরীর ও মনের সুস্থতাকে স্বাস্থ্য বলা হয়, বুঝতে পেরেছো? তো তার আগেই আবার তুমি সু লাগাচ্ছ, তাই না? এটা লাগানো যায় না, এটাও ভুল। সুস্বাস্থ্য শব্দটাও ভুল, ঠিক আছে? তো এই যে সুস্বাস্থ্য, সুস্বাগতম শব্দগুলো ভুল, কিন্তু এই সুগুলোকে বাদ দিও, বুঝতে পেরেছো? এগুলোকে যদি বাদ না দাও তাহলে কিন্তু ভুল। যেমন আমরা বলি না, হে মহান অতিথি, আপনাকে সুস্বাগতম। ওরে বাপরে, এমন স্বাগতম দিলে যে অতিথি আগেই ভয়ে কিন্তু ভড়কে যাবে, বুঝছো? তাই সুস্বাগতম দেবে না, আমার মনে হয় তোমাদের মনে থাকবে। এই ভুলগুলো একটু অবশ্যই লক্ষ্য রাখবে। যদি ভুলগুলো লক্ষ্য না রাখো তাহলে কিন্তু ভুল হওয়ার
সম্ভাবনা থাকবে, আমি কিন্তু প্রায় প্রায় বলে থাকি আসলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে নাকি আশঙ্কা থাকবে, তাহলে এটা নিয়ে একটু তোমাদের কথা বলি। এটা এটা আমি নিজেও ভুল বলে থাকি। কেন ভুল বলে থাকি আমি বহুবারই বলেছি তোমাদের ক্লাসে, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে একটা জিনিস লক্ষ্য রাখো, তোমরা একটু শিখে শোনো। অনেক সময় যে শুদ্ধ ভাষা বলবো, শুদ্ধ ভাষা বললেও একটু সমস্যা থাকে। তো দেখো, সম্ভাবনা আর আরেকটা জিনিস দেখো, আশঙ্কা। সম্ভাবনা আর আশঙ্কা, এই দুটো শব্দ লক্ষ্য রাখো। দুটোর কি মিনিং? ঠিক আছে, একই মিনিং প্রায়, তাই না? কিন্তু কোথায় কোন শব্দটা প্রয়োগ করতে হয় এটা একটু জানতে হবে। সবসময় লক্ষ্য রাখবে, ইতিবাচক এই শব্দটা কিন্তু ইতিবাচক ক্ষেত্রে ব্যবহার করবে। ইতিবাচক, আর এটা কিন্তু নেতিবাচক। তাহলে আমি বললাম যে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, যেহেতু বলেছি ভুল, তাহলে সেটা তো নেতিবাচকই, তাহলে সেখানে সম্ভাবনা কথাটা কি ঠিক? তাহলে আমার বলা উচিত ছিল কি, দেখো অশুদ্ধ, আমি আমি এটা দিয়ে বলি যে এগুলো না জানলে, তোমাদের দিয়ে যদি বলি, জানলে হওয়ার সম্ভাবনা থাকবে। ভুলটা কোথায়? যেহেতু তুমি ভুল বলেছো তাই সম্ভাবনা না, এটা নেতিবাচক অর্থে নেওয়া হয়েছে, তাই আশঙ্কা ব্যবহার করা উচিত ছিল। তাই আমাদের শুদ্ধ রূপটা হওয়া উচিত ছিল এরকম যে এগুলো না জানলে, ঠিক আছে, এই যে ভুল হওয়ার সম্ভাবনা না, আশঙ্কা, আশঙ্কা থাকবে। ঠিক আছে তো? তাই এখানে সম্ভাবনা শব্দটা আসলে ব্যবহার করা ঠিক হয়নি। ঠিক আছে, যেমন আরও যদি বাক্য দাও, যেমন আমরা অনেক সময় বলি না যে আজ ঝড় ও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। রেডিও টেলিভিশনে তুমি প্রায় শুনবে যে আজকে ঝড় ও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো ঝড় ও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই, এটা নেতিবাচক। তাই ঝড় ও শিলাবৃষ্টি হওয়ার আশঙ্কা আছে, এটা ব্যবহার করা উচিত এবং এটাই ব্যবহার করতে হবে। কিন্তু সম্ভাবনা তাহলে কোন ক্ষেত্রে বলবে? যেমন এই যে এখন ওয়েদারটা অনেক ভালো, তাই না? এই করোনার জন্য আমরা ঘরমুখী হওয়াতে আবহাওয়াটা আসলেই ভালো, তাই ফসল ভালো হবে। তাহলে আমরা বলতে পারি এবার ফসলের, ঠিক আছে, বাম্পার ফলনের সম্ভাবনা আছে। এবার ফসলে দেখো, ফসলের বাম্পার ফলনের সম্ভাবনা আছে, কারণ এটা ইতিবাচক ক্ষেত্রে। তাই সম্ভাবনা, আশঙ্কা, এই সম্ভাবনা আমরা যেখানে সেখানে ব্যবহার করি। আমি প্রায় প্রায় তোমাদের বলি, তাহলে কিন্তু তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে। তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা আছে না? ভুল হওয়ার সম্ভাবনা নেই, ভুল হওয়ার আশঙ্কা আছে। আমি বারবার কিন্তু ভুলভাবে প্রয়োগ করেছি, বুঝতে পেরেছো? এগুলো কিন্তু জেনে রেখো একটু, ঠিক আছে? এই জিনিসগুলোই কিন্তু তোমাদের দেবে, ঠিক আছে? আসলে জানার তো কোনো শেষ নেই, আরও অনেক 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 জিনিস জানা যায়, ঠিক আছে তো? তো তিনটা যুক্ত ব্যঞ্জন নিয়ে একটু কথা বলে নিই, ঠিক আছে, যেটা প্রায় প্রায় ভুল হয়। তিনটা যুক্ত ব্যঞ্জন একটু লক্ষ্য রেখো বাবা। আমার মনে হয় সময় শেষ, ঠিক আছে, কিন্তু তারপরে আমি আজকে আর দুই তিনটা জিনিস, আর জাস্ট দুটো তিনটা জিনিস একটু দেখাতে চাচ্ছিলাম, দুটো তিনটা শব্দ, তার মধ্যে একটু যুক্ত ব্যঞ্জন দেখাই দিই তোমাদের, যেহেতু তোমাদের পরীক্ষার ক্লাসের সুযোগ পাবো না আমি আপাতত। এই যে তয় তয় যুক্ত ব, ঠিক আছে, আর হচ্ছে তয় ম, এটা লক্ষ্য রেখো। এটা তয় ব ফলা, তয় তয় যুক্ত ব ফলা, ত যুক্ত ম, কিন্তু এটা তয় দন্ত ন না, বুঝতে পেরেছো? তাহলে একটা জিনিস চিন্তা করবে, যে শব্দের শেষে, ঠিক আছে, শব্দের শেষে মাথায় রাখবে, শব্দের শেষে যদি, আমি বারবার বলছি যে শব্দের শেষে যদি এই ত বা খণ্ড ত বা দ, শব্দের শেষে যদি ত খণ্ড ত বা দ যদি না থাকে, যদি না থাকে এবং তারপরে যদি এই প্রত্যয়টা যুক্ত হয়, বুঝতে পেরেছো, তাহলে কিন্তু তয় বয়ই হয়। যেমন দেখো যে রাজত্ব, ঠিক আছে, এই তিনটার যে রাজত্ব আমাদের বাংলা ভাষায় লক্ষ্য রাখি, তাহলে আমরা বলছি রাজত্ব। তাহলে শব্দের শেষে দেখো কি আছে,
এটার আগে যেটা যুক্ত করছো সেটার আগে, তো নিশ্চয় ত খণ্ডতা বা দ নাই, তাহলে দেখো এই তয় বফলা হচ্ছে। তাই এই তিনটার রাজত্ব কিন্তু খুব আমাদের বাংলা ভাষায়। শুধু রাজত্বই না, কখনো কখনো দৌরাত্ম্যও দেখা যায়। তাহলে দৌরাত্ম্য, তাহলে দেখো দৌরাত্ম্য, কারণ দুরাত্মা জিনিসটা আসবে কি দুরাত্মা। তাহলে এটা কিন্তু আত্মন থেকে আসা, আর আত্মন মানে কিন্তু নিজ, অর্থাৎ আত্ম। তাহলে নিশ্চয় তয়ে ন না কিন্তু। তাহলে দেখো যে এই তিনটা যুক্ত ব্যঞ্জনের রাজত্ব বাংলায় খুব, শুধু রাজত্ব না, কোথাও কোথাও দৌরাত্ম্য। তাহলে দুরাত্মা যুক্ত জ প্রত্যয় যখনই যুক্ত করবে এর সঙ্গে, জ প্রত্যয় যখনই যুক্ত করবে তখন মূল স্বরে বৃদ্ধি হবে, হয়ে হবে দৌরাত্ম্য। ঠিক আছে, যদি না জেনে থাকো তাহলে কিন্তু তোমাকে অবশ্যই প্রায়শ্চিত্ত করতে হবে। কি করতে হবে? প্রায়শ্চিত্ত করতে হবে। তাহলে মাথায় রাখবে, যদি শব্দের শেষে ত খণ্ডত বা দ যদি থাকে এবং তার সঙ্গে যদি এই প্রত্যয়টা যুক্ত হয়, তাহলে এই ত খণ্ডত বা দ এর সাথে তো একটা দটা ততে পরিণত হবে। তাহলে তখনই কিন্তু হয়ে যাবে তয়ে তয়ে যুক্ত ব ফলা। বুঝতে পেরেছো? তাহলে তোমাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। যেমন দেখো সৎ যুক্ত তো, তখন কি হচ্ছে? সত্য। দেখো মহৎ যুক্ত তো, তখন কি হচ্ছে? মহত্ব। ঠিক আছে, তাহলে এই বানানগুলো একটু লক্ষ্য রেখো, মানে এই কয়েকটা যুক্ত ব্যঞ্জন একটু দেখে রেখো। বুঝতে পেরেছো? না হলে কিন্তু ঝামেলা হয় যে কোথায় কোথায় যুক্ত হয়। আর দুটো জিনিস দেখাবে, একটু 5 মিনিট সময় দিবে তোমরা, কারণ অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ আমরা প্রায় শেষের পথে চলে এসেছি। এই জিনিসগুলো দেখলে মোটামুটি কমন পাবে। যেগুলো বলেছি এই জিনিসগুলো যদি তোমাদের মাথায় থাকে তাহলে তোমরা কমন পাবে, আমার বিশ্বাস তোমরা কমন পাবে। তাই আর দুটো জিনিস একটু তোমাদের দেখাবো। ঠিক আছে, দেখো শব্দ দেখো। আমরা অনেক সময় বলে থাকি অধস্তন, ব্যবহারের সময় খুব সাবধানে থাকবে যে সে অধস্তন কর্মচারী। দেখো বলছি সে অধস্তন কর্মচারী। কি ভুল জানো? সাংঘাতিক ভুল। কি ভুল? দেখো এই অধ মানে নিচ, বুঝতে পেরেছো? এবং কি বিশ্রী শোনাচ্ছে এবার বলো তোমরা। ঠিক আছে, আমরা যদি অধীনস্থ এইটা ব্যবহার করতে চাই, অধীনস্থ শব্দটাও ভুল। বুঝতে পেরেছো? তাহলে কিন্তু আমাদের ব্যবহার করা উচিত এইটা, কখনোই বিসর্গ নয়, অধস্তন। বিশ্রী, এটার মিনিং কিন্তু খুবই বিশ্রী। বুঝতে পেরেছো? তাই আমাদের ব্যবহার করা উচিত অধস্তন, সে অধস্তন কর্মচারী। ঠিক আছে, এই জিনিসগুলো না জানলে কিন্তু অবশ্যই হবে না। আর সবসময় শ্বশুর শাশুড়িকে সম্মান করবে, শ্বশুর শাশুড়ির সাথে কখনো বেয়াদবি করো না। কি বললাম? যে শ্বশুর শাশুড়ির সাথে কিন্তু কখনো বেয়াদবি করো না। ঠিক আছে, তো আমি বলছি শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করো না। করবে না, সংসারে কিন্তু অশান্তি হবে। হ্যাঁ, কখনো শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করবে না, তাহলে কিন্তু সংসারে অশান্তি হবে। কেন সংসারে অশান্তি হবে? লক্ষ্য রাখো বানানটাই হওয়া উচিত কি, শ্বশুরের সাথে আমরা কিভাবে বেয়াদবি করি? বফলা আমরা দিই না, আর এখানে ডয় বিন্দুও না, এখানে হবে র। তাহলে শ্বশুর আমরা কিন্তু বেয়াদবি করেছি, এখানে বফলা হতো দিইনি, আর এখানে র হতো কিন্তু আমরা ডয় বিন্দু র দিয়েছি, তাই না? আর শাশুড়ি বানানটা লক্ষ্য রাখো, শাশুড়ি। তাহলে যেখানে র হবে সেখানে ডয় বিন্দু র। শাশুড়ির সাথে কিভাবে বেয়াদবি করি? এখানে ব হবে না কিন্তু ব দিয়ে দিই আমরা, বফলাটা। আর এখানে ডয় বিন্দু র হবে, আমরা র দিয়ে দিই, তাই না? তাই বলছি শ্বশুর শাশুড়ির সাথে কি বেয়াদবি করবে না। ঠিক আছে, তো তাহলে সংসারে অশান্তি হবে। তাহলে শ্বশুর তালবস্যয় বফলা, তালবস্যয় রসু র, আর তালবস্যয় আকার, তালবস্যয় রসু ডয় বিন্দু র। ঠিক আছে, শাশুড়ি শ্বশুর বানানগুলো একটু লক্ষ্য রাখবে। তাই বারবার বলছি শ্বশুর শাশুড়ির সাথে কখনো বেয়াদবি করবে না, সংসারে কিন্তু
আসলেই খুব অশান্তি হবে। আমার মনে হয় তোমরা পারবে। ঠিক আছে তো? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে আস্তে আস্তে আমার কমে যাচ্ছে, তো আমি তোমাদের একটু বলি। হ্যাঁ, তোমরা ভালোই পেরেছো, তোমাদের অসুবিধা হবে না। তো বাংলা ভাষার অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ পারবে। আমি বারবারই বলেছি যে তোমরা সালের প্রশ্নগুলো, আমি বলেছি বিগত সালে আসা প্রশ্নগুলো অবশ্যই তোমরা সলভ করবে। ঠিক আছে? কেননা বিগত সালে আসা থেকে বেশ কিছু আমাদের কমন দেয়। ঠিক আছে? তো আমি তোমাদের আরেকটু বলে রাখি যে বাংলা মঞ্জুষা থেকে, আমি বারবারই বলি যে বাংলা মঞ্জুষা থেকে এই যে তোমাদের যে 29 তারিখে কিছু কিছু কলেজে পরীক্ষা শুরু হচ্ছে এবং কিছু কলেজে মানে তার পরবর্তীতেই পরীক্ষা। হ্যাঁ, তো আমি তোমাদের বলছি যে তোমাদের আপাতত পরীক্ষা, আমার ব্যাচে পরীক্ষা একটু বন্ধ রাখবো। ঠিক আছে? কারণ তোমরা একটু পরীক্ষাগুলো দিয়ে নাও। ঠিক আছে? আপাতত পরীক্ষা বন্ধ থাকবে। যদি ক্লাস নেওয়া যায় আমি ক্লাস নিয়ে দেবো, না হলে আমি তোমাদের হয়তো শীতকালীন একটা ছুটি দিয়ে রাখতে পারি। আমাদের আর একটা অপশন বাকি আছে, যেটা হচ্ছে উচ্চারণ। ঠিক আছে? কারো কারো বাকি আছে, এই উচ্চারণটা আমরা একটু পরে নেব। ঠিক আছে তো? একটু পরে নেব, হয়তো কিছুদিন ছুটি থাকতে পারে। তো যাই হোক, গ্রুপ সবসময় ভিজিট করতে থাকবে, তাহলে হবে। আমি চাই তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করো, ভালো ফল করো, তাই না বলো? তাহলে আমি খুব খুশি হব। আর আমি তার আগে বলে রাখি যে তোমাদের জন্য কিন্তু বাংলা মাদ্রাসা থেকে একটা সাজেশন এবং তার উত্তরও করে দেওয়া হয়েছে। সেই অর্থে বলছি, সমাধান একটা ছোট্ট একটা পুস্তিকা বের করা হয়েছে, মানে এসে আসার কথা আগামীকাল মনে হয়। আগামীকাল হয়তো দুপুর পরে আসবে। ঠিক আছে? প্রেস থেকে তোমরা নিতে পারো। ঠিক আছে? এই সাজেশন এবং সমাধানের বইটা নিলে মোটামুটি তোমরা কমন পাবে। কারণ আমার শিক্ষকতার অভিজ্ঞতায় যতদিন থেকে করছি ততদিন থেকে বের করি বইটা, কোনোবারই মিস হয়নি। প্রত্যেকবারই পরীক্ষায় আসে, কমন আসে এবং শতভাগই প্রায় আসে। শুধু নির্মিতই একটু এদিক ওদিক হয়, হেরফের হয়, কিন্তু ব্যাকরণে যে 30 মার্কস আসে ওর মধ্যে কমন আসে। আমার মনে হয় যে তোমরা এই প্রি টেস্ট, টেস্ট এবং তোমরা ফাইনাল পরীক্ষায় কমন পাবে ওখান থেকে, আমার বিশ্বাস। কারণ তোমাদের তকদির এত খারাপ না যে তোমরা কমন পাবে না। যদিও সাজেশন একটা জুয়া খেলার মতো। আমরা শিক্ষকতার অভিজ্ঞতায় অনেক সময় বলি যে এইবার এই এই জিনিসগুলো আসার সম্ভাবনা আছে। আবার বলছি, সম্ভাবনা আছে। ঠিক আছে তো? সেই অর্থে আমরা দিয়ে রাখি। তো সাধারণত বাংলা মাদ্রাসা থেকে যে সাজেশন বের করা হয় কমন আসে। আমার মনে হয় তোমরা কমন পাবে। তাই যদি সম্ভব হয় বইটা সংগ্রহ করো এবং বন্ধুদের বলো সংগ্রহ করতে। তো সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো। সবার প্রতি আমার অনেক অনেক দোয়া এবং আশীর্বাদ। আর যদি তোমরা একটু নিজ নিজ কলেজে যদি একটু পরীক্ষাটা ভালো করে দিয়ে রেজাল্টটা ভালো করতে পারো, তাহলে হয়তো আমি একটু খুশি হই, আসলে বেশ খুশি হতাম। ঠিক আছে? তো সবাই ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো। বাই বাই।